দাদা, পাষাণ বাড়িটা কোথায় বলতে পারবেন? গুমটি দোকানের ভেতর থেকে আধুনিক বাংলা গানের সুর ভেসে আসছিল। আধুনিক বলতে অতি আধুনিক। শুনতে না চাওয়া হৈমন্তীর কানের পর্দার সিরিজ কাগজ ঘষে দিয়ে গেল সেই সুর। ভেতর থেকে প্রায় ডিমের আকৃতির মতো মাথা এবং সিদ্ধ ডিমের কুসুমের রঙের চামড়ার একটা লোক বেরিয়ে এলো। কোন বাড়ি বললেন? হৈমন্তীর দুটো হাতে সুটকেস, চশমাটা খানিকটা আগেই নাক বরাবর অনেকটা নেমে এসেছে। এখন সে খেয়াল করল ট্রেনের ঠেলাঠেলিতে শার্টের ওপর দিকের একটা বোতাম খুলে গেছে। কুসুমের দুটো ক্ষুদে চোখ এখন সেখানেই পছন্দ মতো কিছু খোঁজার চেষ্টা করছে। পাষাণ বাড়ি? ওই নামে তো একটাই বাড়ি আছে এখানে, তাই নাকি? কই, আমি তো শুনিনি। হৈমন্তী আর কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। এই সময় গুমটির দোকানের ভেতর থেকে আরেকটা গলার আওয়াজ ভেসে আসে। পাষাণ না, ওটা ভাসান। ভালো করে জেনে আসুন। ভাসান বাড়ি বলে একটা বাড়ি আছে, তবে সেখানে লোকজন আসে বলে তো ঠিক শুনিনি। তা আপনি হঠাৎ? হ্যাঁ হ্যাঁ, ভাসানই হবে। আসলে আমার চশমাটা বিকাল হয়ে এসেছে। দুপুরের আলোর মুখে বার্ধক্য কাঁচা হলুদের রং টেনেছে। কোণে দেখা আলো ভারী হিসাবি, কখন আসে আর কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। হৈমন্তীর বাইফোকাল লেন্সের বেশিরভাগটাই চোখের আয়ত্তের বাইরে চলে গেছে, ফলে চিরকুটে রেখার ঠিকানাটা ভালো করে দেখতে পায়নি সে। দুটো সুটকেস মাটির ওপর নামিয়ে রেখে জামার বোতামটা আটকে চশমাটা সিংহাসনে ফিরিয়ে আনে সে। তা ভাসান বাড়ি কী করে যাব বলুন তো? ম্যাপে তো দেখছি না। ফোনটা তুলে দেখায় হৈমন্তী। কেন যাবেন? আটকানো বোতামের দিকে হতাশ চোখে তাকিয়ে ডিমের মতো কুসুম দরজা থেকে সরে যায়। দরজা ফাঁক হয়ে পুরোটা খুলে যায় এবং একটা মাঝবয়সী লোক উৎসুক মুখ বাড়িয়ে দেন সেখান থেকে। তা হঠাৎ ওখানে যাবেন যে? খবরের কাগজ থেকে এসেছেন নাকি? আগে না, আমি একটু লেখালেখি করি। ও, ভাসান বাড়ি নিয়ে গল্প লিখতে এসেছেন? আগেও কতজন এলো, তবে গল্পটাগুলো তেমন লিখতে পেরেছে বলে মনে হয় না। লোকটার গলায় আক্ষেপ না ব্যঙ্গ তা ঠিক বোঝা গেল না। আমি গল্প লিখতে আসেনি, একটা নন ফিকশন। বাকি কথাটা শেষ করে না সে। বাকিটা লিখতে পারেননি কেন? লেখার মতো আর কি আছে? চকচক করে জিভে বিরক্তিকর একটা শব্দ করে লোকটা। আছে তো, একটা আক্কুরে কেয়ারটেকার। ও বাড়ির ইতিহাসের সে না জানে আগা না জানে মুড়ো। কেবল একটা কুম্ভ হয়ে গো ধরে বসে আছে, বাড়ি বেচতে দেবে না। তার উপরে এই লোকটা সুবিধেরও নয় শুনছি। কক করে একটা আওয়াজ করে কথাটার মাঝে থেমে গেল লোকটা। হৈমন্তী বুঝল পেছন থেকে তাকে খোঁচা মেরেছে কি। প্রসঙ্গ বদলে নিয়ে বলল, তা আপনি একাই থাকবেন ওখানে? আগে হ্যাঁ। কতদিন? এই ধরুন সপ্তাহ দুয়েক। তা বিয়ে করেছেন? একটু গলা খাঁকড়ি দেয় হৈমন্তী। লোকটা অনর্থক কৌতূহল দেখাতে শুরু করলো। না, কেন বলুন তো? আপনি করেননি? লোকটা প্রশ্নটা গায়ে মাখে না। চোখের কৌতূহল মেটেনি যখন, মনের কৌতূহলটা এগিয়ে ধরে সে। মেয়ে ছেলে একা একা থাকবেন এখানে? একজন কেয়ারটেকার ও একজন সুন্দরী মেয়ে একটা নির্জন বাড়িতে থাকবে ভেবেই হয়তো লোকটার কল্পনার ডানায় ঝড় ওঠে। হৈমন্তী বলে, একটা ছেলে দেখে দিন, বিয়ে করে নেব। আপাতত ডিরেকশনটা দিন প্লিজ। কিন্তু যেন বিড়বিড় করে লোকটা। বোধহয় নারী জাতির অধঃপতনের মর্মাহত হলো। হাত তুলে সামনের ফাঁকা রাস্তা দেখিয়ে দেয়। সিধে গেলে একটা ভাঙা কালী মন্দির পড়বে, সেখান থেকে একটু ডান দিকে হেঁটে কাউকে জিজ্ঞাসা করবেন একনাথের ঝিল কোথায়। ঝিলটা পেরোতে অবশ্য বোট লাগবে। ঝিলের ওপারেই ভাসান বাড়ি। আর কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে শুরু করে হৈমন্তী। কনুইয়ের কাছ থেকে শার্টের হাতাটা গুটিয়ে ওপরে তুলে নেয়। তার মিস্টিক ডেভিল ট্যাটুটাও বেরিয়ে পড়ে। সেদিকে তাকিয়ে আরেকবারের মতো থতমত খায় লোকটা। হৈমন্তী এবার ফোনটা বের করে অস্মিতার নাম্বার ডায়াল করে। আরে, পৌঁছে গেছিস? যাইনি, তবে যাব। দুটো লোকের থেকে ডিরেকশন নিলাম। কোন লোক? মিস্টার পারভার্ট আর মিস্টার মিসোজিনিস। ওয়েলকাম টু বিরাজপুর। ওখানে ওই দুটো ক্যাটাগরির লোক আছে। তুই সব বলে রেখেছিস তো? বলার কি আছে আবার, চিঠি পাঠিয়ে দিয়েছি। নিবারণ কাকা একটু অর্থোডক্স টাইপের,
মোবাইল ফোন টোন ইউজ করতে চায় না। নিবারণ কেয়ারটেকার লোকটা শুনেছিলাম নাকি কোট আনকোট সুবিধের নয়। অসুবিধার কি আছে, একটু উইজার্ড বটে। বাড়িটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। ছোটবেলায় আমি যতবারই ওই বাড়িতে গেছি নিবারণ কাকাই আদর আপ্যায়ন করেছে। আদর? কীরকম আদর? তুই সবসময় নোংরা অ্যাঙ্গেলটাই দেখিস কেন বলতো? স্নেহ করতেন বলতে চাইছি। অ্যাঙ্গেলের আর দোষ কী বল? তুই বললি দুরকম ক্যাটাগরির লোক আছে এখানে। ওপাশ থেকে আর কিছু বলতে যাচ্ছিল অস্মিতা। ঘর ঘর করে শব্দ হয়। কান থেকে ফোনটা সরিয়ে হৈমন্তী দেখে ফোনটা কেটে গেছে। হৈমন্তী ঘোষের বয়স 30-এর আশেপাশে, পাতলা চিপচিপে চেহারা, দেখতে একেবারেই প্রথাগত বাঙালি মেয়েদের মতোই নয়। বছর 5 আগে একবার বিয়ে করেছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে বিয়েটা আর টেকেনি। কলেজ জীবনে ফিজিক্সের ছাত্রী ছিল, পরে জার্নালিজমে আগ্রহ জন্মায়। বিয়ে ভেঙে যেতে একটা গভর্নমেন্ট স্পন্সর হেরিটেজ রিসার্চ সোসাইটিতে যোগ দেয়। পরের 5 বছর হাড় ভাঙা পরিশ্রম করে সিঁড়ি ভেঙে বেশ খানিকটা ওপরে উঠেছিল। মাসখানেক আগে একটা সোর্সের মাধ্যমে সোসাইটির অফিসে একটা চিঠি এসে পৌঁছালো। তাতে লেখা ছিল, বিরাজপুর নামের একটি গ্রামে একটি ভগ্নপ্রায় হেরিটেজ বিল্ডিং আছে, প্রাইভেট ওনার্সিপ। অন্তত 200 বছর পুরনো সেই বাড়িটা, অথচ যত্নের অভাবে ভেঙে পড়েছে। বাড়ির উত্তরপুরুষদের বেশিরভাগটাই দেশ ছাড়া। খোঁজ খবর নিয়ে হৈমন্তী জানতে পারে যে এনসেস্টারদের মধ্যে একটা মাত্র পরিবার কলকাতায় থাকে, এবং সেই পরিবারের একমাত্র মেয়ে অস্মিতা গোস্বামী থাকে কলকাতার ঠাকুরপুকুর অঞ্চলে। অস্মিতা গোস্বামীর সঙ্গে গায়ে পড়ে যোগাযোগ করে নাথ পরিবারের সম্পর্কে কিছুটা জানতে পারে হৈমন্তী। মেয়েটা নাকি কচি বয়সে বার 3 গ্রামের বাড়িতে গিয়েছিল, তবে আপাতত সেখানে স্থানীয় একটা কেয়ারটেকার ছাড়া আর কেউই থাকে না। অফিসে বসের কাছ থেকে কনসেন্ট লেটার আদায় করে হৈমন্তী নিজেই ঠিক করে সেখানে গিয়ে নাথ পরিবারের ইতিহাস উদ্ধার করে আনবে। সেই নিয়ে একটু প্রবন্ধ লেখার ইচ্ছা আছে। সেই সূত্রেই আজ দুপুরের দিকে এই গ্রামে এসে পৌঁছায় সে। ঝিলের কাছে এসে দাঁড়াতেই মনটা হালকা হয়ে যায় হৈমন্তীর। এমন স্বচ্ছ জলের ঝিল কলকাতার বুকে তো দেখা যায় না। টলটলে জলের উপরে ঝুঁকে পড়া গাছের কচি সবুজ পাতা ভেসে রয়েছে, তার তলা দিয়ে কুচো মাছ ছুটে বেড়াচ্ছে। এখন বিকালের আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। ডুবন্ত সূর্যের গৈরিক রং ঝিলের জলে যেন শরবত গুলে যায়। পুকুরের ধারে একটা ভেলা বাঁধা আছে, তার উপরে পা রেখে বাকি দেহটা মাটির ওপর দিয়ে ঘুমিয়ে আছে এক গ্রাম্য লোক। পরনে কেবল একটা গামছা, পাশে একটা ছিপও যেন লোকটাকে নকল করে ঘুমানোর ভান করেছে। হৈমন্তী এগিয়ে গেল। দাদা, দাদা শুনছেন? ধীরে ধীরে চোখ খুলল লোকটা। মেয়েটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হলো। সম্ভবত এমন সবুরে জামা কাপড় পরে বড় একটা কেউ এদিকে আসে না। মুখের ওপর হাত চালিয়ে লোকটা বলল, 5 টাকা। রাজি তো? উঠে পড়েন। 10 টাকা দেবো, আমাকে ভাসান বাড়ি দেখিয়ে নিয়ে যেতে হবে। ভাসান বাড়ি? বিড়বিড় করে লোকটা। সম্ভবত কিছু একটা প্রশ্ন করতে চাইছিল, কিন্তু থেমে যায়। বৈঠা জলের ভেতরে ডুবিয়ে দেয়। আসেন। ভেলা চলার অভ্যাস নেই হৈমন্তীর। কোনোরকম জিনিসটা গুটিয়ে উঠে বসে। শক্ত হাতে দাঁড় বেয়ে জলের ওপরে বেশ কিছু দূর এগিয়ে যায় লোকটা। মিনিট 10 মধ্যেই ঝিলের উল্টো দিকের পাড়ে এসে ধাক্কা খায় ভেলাটা। সেটা বেঁধে রেখে পাড়ে উঠে আসে লোকটাও, পিছন পিছন হৈমন্তীও। মনে হয় লোকটা অনেকক্ষণ থেকে কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছে তাকে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। সে নিজেও আর কথা বাড়ায় না। সারাদিনের জার্নিতে শরীর ক্লান্ত হয়ে আছে। বাড়িতে পৌঁছেই আগে একটা বড়সড় ঘুম দরকার। খানিকটা হেঁটে আসতেই ভাসান বাড়ি চোখে পড়ে হৈমন্তীর। বাড়িটা তেমন বড় নয়, 2 তলা, তবে দুপাশে বেশ খানিকটা ছড়ানো। একেবারে মাথার ছাদের ওপরে একটা ত্রিশূল, আর তার গায়ে লাল রঙের পতাকা ঝুলছে। তার নিচে একটা অংশ ইট সিমেন্টের চাদর ফাটিয়ে উকি দিয়েছে বাতাসে। বাড়ির চারপাশ জুড়ে পোর্টিকোর মতো বারান্দা করা রয়েছে। বারান্দার রেলিং একেবারেই গড় দুধাও। একতলার সামনে একটা ছোট্ট বাগিচা, তাতে টবে করে কিছু ফুল গাছ চাষ করা হয়েছিল। এখন তা মরে গেছে।
বোঝা যায় বয়সের কারণে আগের মতো দেখাশোনা করতে পারছেন না নিবারণ। টাকাটা হাতে নিয়ে চলে যায় লোকটি। হৈমন্তী সুটকেসগুলো মাটিতে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফাঁকা খয়েরি রঙের লাগা ঝুলন্ত বারান্দাটার দিকে। বারান্দাটি পুরনো, তাতে সন্দেহ নেই। বড় বাড়িতে মানুষ কম থাকলে কেমন একটা বিষণ্ণতার ছাপ পড়ে যায় বাড়িময়। ভাসান বাড়িও তেমন বিষণ্ণতার অন্ধকারে ঢেকে গেছে। হৈমন্তী মনে মনে ভাবে, এই বাড়ির দোতলায় একটি পুরনো তাঁতের শাড়ি, একটি ছিট কাপড়ের ফুল প্যান্ট যদি শুকাতো, তাহলে এই বাড়িটাকে এত থমথমে দেখাতো না। পা চালিয়ে আরও কাছে এগিয়ে এলো সে। বাগানের সামনে একটা ছোট্ট দরজা করা আছে, তাতে আপাতত তালা ঝুলছে না। ভিতরে ঢুকে সে বাগানের মাঝখানটা এসে দাঁড়ালো। গলা তুলে দোতলার বারান্দার দিকে চেয়ে কয়েকবার ডাকাডাকি করলো। কেউ শুনছেন? নিবারণবাবু। বার তিনেক ডাকাডাকি করার পর হৈমন্তীর মনে হলো ছাদের দিকে কার যেন ছায়া পড়েছে। একটু পিছিয়ে এসে মানুষটাকে দেখার চেষ্টা করলো সে, আর সঙ্গে সঙ্গে গা শিউরে উঠল তার। পিছনে আসার সময় পিছনে কি আছে দেখেনি, অবশ্য একটু আগেও কিছু ছিল না, তাই দেখার দরকারও পড়েনি। এখন শক্ত কিছুর ছোঁয়া লাগলো তার পিঠে। বুক। একটা মানুষ এসে দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। ঘুরে তাকিয়ে আগন্তুককে দেখতে পেল হৈমন্তী। তারপর অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। বাবা নেই, আমি শুনছি, বলুন কি বলবেন? আমি হৈমন্তী ঘোষ, আজ আসার কথা। ছেলেটার মুখে একটা হাসি ফুটে উঠেছে। আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আসুন আমার সঙ্গে। গম্ভীর গলায় কথাগুলো বলে ঘরের ভেতরের দিকে পা বাড়ালো সে। হৈমন্তী খানিকটা থতমত খেয়ে তাকে অনুসরণ করে। বয়সী ছেলেটা তার থেকে বছর দুয়েকের ছোট হবে, তবে লম্বায় ফুটখানিক বেশি। মাংসল চেহারা, একটা কালচে সবুজ কাশ্মীরি শাল আর পাজামা পাঞ্জাবি পরে আছে সে। কাটা কাটা মুখ, দীর্ঘ সময় ধরে কম্পিত হতে থাকা তানপুরা তারের মতো গম্ভীর অথচ সুরেলা গলা। তা আপনার নামটা কি? অশ্বিনী। নিবারণবাবু আমার বাবা হন। হৈমন্তীর দিকে না তাকিয়েই বলল ছেলেটা। উনি কি কোথাও গেছেন? বাবা একটু অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না এই কদিন। এ বাবা, কি হয়েছে ওর? পক্ষাঘাত, সম্ভবত বাঁচবেন না বেশি দিন। হৈমন্তী থমকায়। ছেলেটার গলার স্বরে ভাবলেস কোনো চিহ্নই নেই। বাপের সঙ্গে কি সম্পর্ক ভালো নয় ছেলেটার? এতক্ষণে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে দুজনে। অশ্বিনী এর মধ্যেই একবারও ফিরে তাকায়নি ওর দিকে। বার দুয়েক কাঁধ থেকে সরে আসা শালটা ঠিক করছে শুধু। তিনতলার একটা ঘরে বাবা আপনার জন্য পরিষ্কার করে রেখেছে। এতদিনও ঘরে যিনি থাকতেন তিনি কিছুতেই ঘর ছেড়ে বেরোতে চাইতেন না। অগত্যা বাসন্দাটাকে কাল সকালেই বাগানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। হৈমন্তীর বুক কেঁপে ওঠে। কি বলছেন এইসব? কি থাকতো ওখানে? একটা সাপ, চন্দ্রবোড়া। বাবা পুড়িয়ে ফেলেছে। হৈমন্তী আর কিছু উত্তর দিতে পারল না। তেতলার সিঁড়ি পেরিয়ে প্যাসেজটার ওপরের দিয়ে এসে দাঁড়িয়েছে দুজনে। অশ্বিনী ডান দিকটা দেখিয়ে বলল, ও পাশের বারান্দার রেলিং নেই, ন্যাড়া হয়ে আছে, যাবেন না। আপনার ঘরটা বাঁ দিকে, এদিকে আসুন। এই বাড়িটার নাম এত অদ্ভুত কেন বলুন তো? কেমন? এই যে ভাসান বাড়ি। ছেলেটা যেন আগে থেকেই জানতো প্রশ্ন করবে হৈমন্তী। জানেন নিশ্চয়ই, আজ থেকে 200 বছর আগে এই বাড়ি তৈরি হয়। তার আগে একটা পুকুর ছিল এখানে। গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন করে দিত, সেটাকে বলা হতো ভাসান পুকুর। সেখান থেকে এর নাম হয়েছে ভাসান বাড়ি। আসুন। ঘরের দরজা খুলে ভেতরের দিকে হাত দেখিয়ে ইশারা করলো অশ্বিনী। হৈমন্তী ঢুকে গেল ভেতরে। কিছু যদি মনে না করেন, একটু ইতস্তত করল হৈমন্তী। আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? আমারটা আসলে নেটওয়ার্ক পাচ্ছে না। আমার কাছে নেই ফোন, আমি তেমন ব্যবহার করি না। হৈমন্তী এসে থেকে লক্ষ্য করেছে অশ্বিনীর বয়সের তুলনায় তার আচরণ বেশ গম্ভীর গোছের। পাট করে আঁচড়ানো মাথার চুল, একটা চুলেরও যেন সিথি এপাশ থেকে ওপাশ হেলে পড়ার কোনো অনুমতি নেই। ওজন করে কথা বলে, মুখের ওপরে যে অভিব্যক্তি খেলে সেগুলো যেন আগের থেকে নিখুঁতভাবে মাপা হয়ে আছে। আপনি আপাতত বিশ্রাম করুন, আমি একটু পরে আসছি।
তুমি হয়তো আমার থেকে অল্প ছোট হবে, তা আপনি বলার দরকার নেই, কেমন? সহজ গলায় কথাগুলো বলল হৈমন্তী। অশ্বিনী ঘাড় নেড়ে নিচে নেমে গেল। হৈমন্তীর ঘরের একদিকের জানালার কাছে সরে এসে নেটওয়ার্ক আনার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না কিছু। পৌঁছে গেছি, নিবারণবাবু ইজ সিক, ওর ছেলে এখানেই আছে, এভরিথিং ইজ অল রাইট নাও। মেসেজটা টাইপ করে অস্মিতার নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখলো, নেটওয়ার্ক এলে যাতে নিজের থেকে ডেলিভার হয়ে যায়। আর একটা মেসেজ টাইপ করলো, জিনিসটা যদি কোথাও থেকে থাকে তা সেটা এই বাড়িতেই হবে, কিছু জানতে পারলে জানাবো আপনাকে। জানলার ধারে ফোনটা রেখে ঘরের দিকে তাকালো হৈমন্তী। দরজার দিকে এগিয়ে গিয়ে পাল্লা বন্ধ করে ছিটকানি তুলে দিল। একদিকের দেওয়ালে একটা বড় আয়না ঝোলানো, সম্ভবত কয়েকদিন আগেই এনে রাখা হয়েছে সেটা, তবে অযত্নে আয়নার ওপর জমা সরু ধুলোর পরত সরানো হয়নি। সেটার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলের ক্লিপটা খুলে ফেলল হৈমন্তী, তারপরে শার্টটা হাতের আলগা স্পর্শে সরিয়ে ফেলল ধুলোর আস্তরণ। আয়না জুড়ে দাঁড়িয়ে থাকা মানুষটার ফর্সা নরম চামড়ার ওপরে গোটা 30 কালসিটের দাগ, বুক, পেট, কোমরে চিরে চলে গেছে তারা। মুন্ড, ধর আর পা ছাড়াও আরও অনেক ভাগেই ভাগ করেছে হৈমন্তীর শরীরটাকে। দাগগুলোর ওপরে আঙুল বোলাচ্ছে সে। একটানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিজের মুখের দিকে। ঘরের আলোটা নিভিয়ে একটা চাদর টেনে শুয়ে পড়ল বিছানায়। শিরদাঁড়া, কোমর আর হাঁটু দুটো অবশ হয়ে পড়েছে। দু চোখ জুড়ে ক্লান্তির ঘুম নামল তার। ঘণ্টাখানিক পরে হঠাৎ ঘুম ভেঙে গেল। মিহি একটা যান্ত্রিক শব্দ কোথাও থেকে এলো মনে হলো। বিছানার ওপর উঠে বসে আগে হাত ঘড়ির দিকে তাকালো হৈমন্তী। ওই একটা জিনিস সে কিছুতেই শরীর থেকে আলাদা করতে দেয় না, কেবলমাত্র স্নানের সময়টুকু ছাড়া। রাত 10:30 বাজে। হৈমন্তীর মনে হলো তার খিদে পেয়ে গিয়েছে। যান্ত্রিক শব্দটা মোবাইলে, একটা মেসেজ এসেছে তাতে। ফোনটা হাতে নিয়ে দেখে কয়েক মিনিটের জন্য নেটওয়ার্ক এসে চলে গেল। তার মধ্যেই অস্মিতার রিপ্লাই ঢুকেছে, নিবারণ কাকার একটা ছোট ছেলে ছিল বটে, নামটা ঠিক মনে পড়ছে না, কিছু অসুবিধা হলে জানাস কিন্তু। ফোনটা আবার জানলাতেই রেখে আলো জ্বেলে সুটকেস থেকে জিনিসপত্র বের করে ঘরের ভেতরে সাজিয়ে নেয় সে। আলনাটা গোছানো কাপড় দিয়ে ভরে গেছে, তার মধ্যে থেকে কলারওয়ালা একটি গেঞ্জি টেনে নেয়। ঘরের দরজাটা ভেজিয়ে নিচে নেমে আসে। হৈমন্তীর ঘর ছাড়া বাকি দোতলাটা অন্ধকারে ঢেকেছিল, বোঝা যায় কেউ নেই সেখানে। একতলায় নামতেই ছোট্ট একখানা দালান, তার চারপাশ জুড়ে মোট 8টা ঘর। সিঁড়িটা যেখানে এসে শেষ হয়েছে তার ঠিক উল্টো দিকেই একটা ঘরের ভিতর আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেল হৈমন্তী। ঘরটা ফাঁকা, তবে সেটা পেরিয়ে ভেতরে আর একটা ছোট্ট ঘর আছে, সেখান থেকে আরেকটা হালকা আলো ভেসে আসছে। সেদিকে এগিয়ে যায় হৈমন্তী এবং দরজার সামনেটা গিয়ে থমকে দাঁড়ায়। ঘরের একেবারে মাঝখানে একটা চেয়ার পেতে বসে আছে অশ্বিনী। তার ঠিক উল্টো দিকে একটা বড় আয়না, সেটার দিকে তাকিয়ে আছে এক মনে। হাতের আঙুলও নড়ছে না কোনো, শরীরে কোনো স্পন্দনও নেই, যেন পাথরের মতো নিশ্চল হয়ে কিছু দেখছে আয়নায়। পিছন থেকে তার মুখটা দেখতে পায় না হৈমন্তী। প্রায় মিনিট 5 ঠায় অপেক্ষায় করতে থাকে সে। ভারী অদ্ভুত ব্যাপার তো। গুড ইভিনিং। গলায় উচ্ছ্বাস এনে কথাটা বলে ভেতরে ঢুকে আসে হৈমন্তী। চমকে উঠে দাঁড়ায় অশ্বিনী। হেমন্তীর দিকে ফিরতেই তার মুখে কয়েকটা লজ্জার রেখা খেলে যায়। ও, আপনি? হ্যাঁ আমি। কেন? একতলায় আসা বারণ নাকি? না না, ছেলেটা হেসে ওঠে। কোথায় আবার যাওয়া বারণ না এখানে। তাহলে রান্নাঘরটা দেখিয়ে দিন প্লিজ, খিদে আর পারা যাচ্ছে না। ছেলেটা আরও লজ্জিত হয়ে ওঠে। খুব রাত হয়ে গেছে তাই না? আসলে এখানে একাই থাকি তো, সময়ের তাই হিসাব থাকে না। আমি রান্না করেই রেখেছি, একটু দাঁড়ান। কথাটা বলে একগাল হেসে ঘর থেকে বেরিয়ে যায় অশ্বিনী। হৈমন্তী লক্ষ্য করে ছেলেটার হাসিটা ভারী সুন্দর। দুটো গজ দাঁত আছে তার। হাসলে দাঁতের ঠিক ওপরে একটা পাতলা চামড়া দেখা যায়, তাতে আরও শিশুসুলভ হয়ে ওঠে এই হাসিটা। আয়নার সামনে এসে দাঁড়ায় হৈমন্তী। এতক্ষণে এক মনে কি দেখছিল ছেলেটা?
ঘরের যে জায়গায় চেয়ারটি রাখা আছে সেখান থেকে আয়নার দিকে তাকালে নিজেকে ছাড়া অন্য কিছুই তো দেখা যায় না। মিনিট দশেক ধরে নিজের দিকে তাকিয়েছিল, কিন্তু কেন? হৈমন্তীর মনে হয় ছেলেটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে, নাকি এই বাড়িটাই একদম গোলমেলে। হতেই পারে, 200 বছর ধরে এত বড় একটা বাড়ি নিঃসঙ্গতায় খাঁ খাঁ করছে। একসময় হয়তো বাড়ি ভর্তি মানুষের হাঁকডাক শোনা যেত, এখন একটিমাত্র আগ করে কেয়ারটেকার ছাড়া আর সব নিস্তব্ধ হয়ে গেছে। পাষাণ বাড়ি?